আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে জিও আইসিও ব্যাচ এ অ্যান্ড ডি ইউনিটের জন্য। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের থার্ড চ্যাপ্টার চলতরিৎ নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে নাও এবং কমেন্টে জানাও আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তবে একটু কমেন্ট করে জানাও আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে, তাহলে শুরু করি চলো। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে চলতরিৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তো আমরা এই চ্যাপ্টারের কনসেপ্ট দেখব এবং কোশ্চেন সলভ করব। তো আমরা এমন এমন কোশ্চেন সলভ আমরা হচ্ছে সিলেক্ট করেছি এখানে সলভ করার জন্য, যেগুলো মোটামুটি জাহাঙ্গীরনগরে ঘুরে ফিরে এগুলোই আসে। তো এর বাইরে কিছু জিনিসপত্র আছে, তো ওগুলো আমরা দেখাই দেবো, বাট কোশ্চেন তো আসে নাই, ওগুলো তো সলভ করার মতো কিছু নাই, তাই না? তো চলো আগে আমরা কিছু কনসেপ্ট দেখে ফেলি। তো আমাদের প্রথম টাইপে আছে তড়িৎ প্রবাহ, প্রবাহ ঘনত্ব ও তারণ বেগ। তো তড়িৎ প্রবাহ জিনিসটা কি? তড়িৎ প্রবাহ হলো প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ চলাচল করে সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। ওকে, তো তড়িৎ প্রবাহের কিছু সূত্র আছে, দুইটা সূত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে আই ইকুয়াল ডিডিটি অফ কিউ, আর হচ্ছে কিউ বাই টি। ওকে, সো এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের সূত্র। আরেকটা সূত্র আছে তারণ বেগ। সো তারণ বেগ জিনিসটা কি? তারণ বেগ হলো, ধরো এটা একটা আমাদের পরিবাহী, এর মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে না? তো ইলেকট্রনগুলো যখন আমরা এই পরিবাহীকে কোনো ব্যাটারি বা কোষের সাথে সংযুক্ত করে দিব, তখন এই ইলেকট্রনগুলো কি করবে? পজিটিভ দিকে একটা নির্দিষ্ট বেগে চলে আসবে। তো এই বেগটা, এইটাকে বলা হচ্ছে আমাদের তারণ বেগ। ওকে, তো তারণ বেগের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এন এ ই। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা আই ইকুয়াল টু কি লিখতে পারি? আই ইকুয়াল টু লিখতে পারি এন এ ভি ই। এখানে এনটা কি? এনটা হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। ওকে, তারপর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ভি হচ্ছে আমাদের, ভি কি বলতো? ওকে, সো ভি হচ্ছে আমাদের যে বেগ, সেটা তারণ বেগ সেটা। তারপরে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটা হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব। ওকে, তো এটা আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখবো হচ্ছে প্রবাহ ঘনত্ব। সো প্রবাহ ঘনত্ব জিনিসটা কি? প্রবাহ ঘনত্ব হলো, এটাকে আমরা যে দ্বারা প্রকাশ করে থাকি, এটা ইকুয়াল আই ডিভাইডেড বাই এ, অর্থাৎ তড়িৎ প্রবাহ ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো জে ইকুয়াল যদি আই ডিভাইডেড বাই এ হয়, আবার আই ইকুয়াল টু আমরা কি জানি বলতো? আই ইকুয়াল টু জানি আমরা এন এ ভিই। সো এন এ ভিই ডিভাইডেড বাই এ, এখানে একটা মিস্টেক আছে, এটা হবে এন ভিই। ওকে, তাহলে যে ইকুয়াল আমরা পাচ্ছি এন ভি ই। ভি হচ্ছে তারণ বেগ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ওকে, তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো এখন আমরা একসাথে দুই তিনটা টাইপ দেখবো, দেন আমরা ম্যাথ প্রশ্ন মানে আমরা প্রবলেম সলভিং এর দিকে চলে যাবো। ওকে, ক্লাসটা আমরা খুব দ্রুতই শেষ করার চেষ্টা করব, যাতে খুব কম্প্যাক্ট আকারে আমরা সবকিছু মোটামুটি দেখে ফেলতে পারি। ওকে, তো এখানে এখানে দেখো, ওকে, এখানে দেখো রোধ ও আপেক্ষিক রোধ এবং বর্তনী বর্তনী। সো রোধ জিনিসটা কি? রোধ জিনিসটা কি বলতো? রোধ হচ্ছে পদার্থের এমন একটা ধর্ম, যে ধর্মের কারণে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, এই জিনিসটাকে আমরা বলে থাকি রোধ। ওকে, সো রোধের কিছু সূত্র আছে। তো যেমন এখানে একটা সূত্র দেখতে পাচ্ছ, এটা আর থিটা হবে, অর্থাৎ θ°C তাপমাত্রায় একটা পরিবাহীর রোধ সেটা ইকুয়াল হচ্ছে আর নট ইন্টু 1 + α θ। ওকে, সো আর নটটা কি? আর নট হচ্ছে 0°C তাপমাত্রায় যে রোধ সেইটা। ওকে, আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। ওকে, তারপর থিটা। আচ্ছা দেখো, এটা হচ্ছে পরিবাহী রোধ। পরিবাহী জিনিসটা কি, অর্ধপরিবাহী জিনিসটা কি, এবং আমাদের যে অপরিবাহী জিনিসটা কি, এগুলো সম্পর্কে আশা করি তোমার আইডিয়া আছে। তো পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে। ওকে, তো পরিবাহীর ক্ষেত্রে কি ঘটে? পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে আমাদের রোধটা বাড়ে, আর তড়িৎ প্রবাহ কমে। তড়িৎ প্রবাহ কমে যায়। ওকে, তড়িৎ প্রবাহ কমে যায়। এরপর অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয় জানো? অর্ধপরিবাহীর ক্ষেত্রে অর্ধপরিবাহীর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, তাপমাত্রা বাড়লে রোধটা কমে যায় এবং আমাদের যে তড়িৎ প্রবাহ সেটা বেড়ে যায়। সেক্ষেত্রে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমার এই জিনিসটা হয় নেগেটিভ।
1 মাইনাস আলফা ডেল থিটা বা থিটা। ওকে, সো পরিবাহীর ক্ষেত্রে এটা পজিটিভ। অর্ধপরিবাহীর ক্ষেত্রে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারটি যখন আমরা পড়বো তখন আমরা দেখতে পারবো যে এমন নড়ে কেন, এটা হচ্ছে তোমার ক্যামেরাটা একটু ঠিক করলো তো এই কারণে। এখন আশা করি স্টেবল, তাই না? এখন স্টেবল আছে। তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা যখন ওই চ্যাপ্টারটা পড়বো তখন আমরা দেখতে পাবো এটা নেগেটিভ হয়। এটা নেগেটিভ হওয়ার ফলে আমাদের যেখানে যে জিনিসটা ঘটে, পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধটা বাড়ে। রোধ মানে কি? রোধ মানে হচ্ছে বাধা, তাই না? তড়িৎ প্রবাহের যে বাধা সেটা হচ্ছে রোধ। তো তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে। রোধ বাড়লে স্বভাবতই আমাদের কি হয়, আমাদের যে তড়িৎ প্রবাহ সেটা কমে যায়। ওকে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে। ওকে, তাপমাত্রা বাড়লে রোধ কমে যায় এবং তড়িৎ প্রবাহ বেড়ে যায়। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপর আমাদের রোধের সাথে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও উপাদানের আপেক্ষিক রোধের সূত্র। ওকে, সো আর ইকুয়াল টু রো এল বাই এ। এই সূত্র আশা করি তোমরা সবাই জানো, তাই না? তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি রোধ জিনিসটা এটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এবং আমাদের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটার সাথে ব্যস্তানুপাতিক। ওকে, ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক এবং আমাদের দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। আর রো এটা হচ্ছে আপেক্ষিক রোধ, এটা কিন্তু কনস্ট্যান্ট। ওকে, দেখা যায় না, পাশে থেকে কেটে যাচ্ছে স্লাইড। একটা মিনিট। তো আশা করি এখন দেখতে পাচ্ছ। এখন দেখতে পাচ্ছ না? জি, পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে আমাদের রোধটা বেড়ে যায়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধটা কমে যায়। ঠিক বলছো। ওকে, ঠিক বলছো। রোদের রহমান মিষ্টি। ওকে, এখন কি দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ। এখন আসো, এরপরে সূত্র কি আছে? এরপরে দুইটা শর্টকাট আছে। এই শর্টকাটটা অনেক ইম্পর্টেন্ট। দেখো, একটা তারকে টেনে দৈর্ঘ্য পরিবর্তন আর রোধের একটি তারকে টেনে, আচ্ছা, তার টেনে দৈর্ঘ্য পরিবর্তন আর রোধের একটি তারকে টেনে যদি এন গুণ লম্বা করো তাহলে তারটির বর্তমান রোধ হবে আর নিউ অথবা আর প্রাইম ইকুয়াল টু এন স্কোয়ার আর। ওকে, একটা তারকে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তারকে তুমি যদি টেনে ওই দৈর্ঘ্যের 3 গুণ করে ফেলো, সেক্ষেত্রে ওই যে তারটা তুমি টানলা, ওই টানার পরবর্তী সময়ে তোমার নতুন যে রোধটা হবে সেটা হচ্ছে আর প্রাইম অথবা আর নিউ ইকুয়াল টু এন স্কোয়ার আর। ওকে, আর রোধের অনেকগুলো তারকে যদি জোড়া লাগিয়ে এন গুণ লম্ব করা হয়, তারটির বর্তমান রোধ হবে আর নিউ ইকুয়াল টু এন ইন্টু আর। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্র সেটা হচ্ছে এইটা। তো এই সূত্রটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, সব ইউনিভার্সিটিতেই চলে আসবে। ওকে, তো আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা টপিক শেষ করে এমসিকিউ মানে সলভ করবো, বাট এই রোধ আর তো রোধ, তারপর তড়িৎ প্রবাহ, তুল্য রোধ, এই জিনিসগুলো না অনেকটা কানেক্টেড। তো সেক্ষেত্রে আমরা যদি একটা করে ফেলি, সলভ করতে যাই, 2-3টার বেশি এমসিকিউ পাবো না। সেক্ষেত্রে সেজন্য আমরা কি করতেছি, 2-3টা টপিক শেষ করতেছি, মানে যেগুলো রিলেটেড টপিক সেগুলো। ওকে, ঠিক আছে। তো এখানে আর থেটা ইকুয়াল আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা, তারপর আর ইকুয়াল টু রো এল বাই এ, তারপর আর প্রাইম বা আর নিউ ইকুয়াল টু এন স্কোয়ার আর। ওকে, আশা করি বুঝতে পারছো। তো নেক্সটে চলো। আচ্ছা, বর্তনী বা তোমার যেটাই বলো না কেন, বর্তনী। তো বর্তনী জিনিসটা কি? একটা বর্তনীতে কি কি থাকে এগুলো আশা করি তোমরা জানো, এগুলো খুবই বেসিক জিনিস। তো সমবায় জিনিসটা কি? ধরো অনেকগুলো রোধ আছে। তো রোধগুলোকে আমরা যখন জোড়া লাগাতে চাবো, সেক্ষেত্রে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে সমবায়, রোধের সমবায়। তো রোধের সমবায় দুই ধরনের, একটা হচ্ছে শ্রেণী সমবায় বা সিরিজ, আরেকটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন বা সমান্তরাল সমবায়। তো শ্রেণী সমবায়ে একটা কয়েকটা রোধ কিভাবে থাকে বলতো? একই পয়েন্টে, মানে কয়েকটা রোধ একই পয়েন্টে থাকবে এবং এদের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে। কিরকম? ধরো এইটা হচ্ছে একটা রোধ আর 1, এইটা হচ্ছে একটা রোধ আর 2। তো এরা একই পয়েন্টের ভিতরে থাকবে। এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট। এরা এই এবি পয়েন্টের মধ্যে থাকবে এবং এদের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে এটা একই কারেন্ট প্রবাহিত হবে। ওকে, তো এই কানেকশনটাকে আমরা বলতে পারবো সিরিজ কানেকশন বা শ্রেণী সংযোগ। ওকে, হুম,
ঠিক আছে। তারপর যদি প্যারালালে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো এটা প্যারালালে আছে? প্যারালালে তোমার কিরকম থাকবে জিনিসটা জানো? এরকম ভাবে, ধরো এটা একটা প্যারালাল কানেকশন, এর ভিতর দিয়ে একই কারেন্ট যাবে না, এর ভিতর দিয়ে একই কারেন্ট যাবে না। ওকে, এর ভিতর দিয়ে কারেন্ট যখন আই প্রবাহিত হবে তখন এর ভিতর দিয়ে ধরো I1 কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে I2 কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে I3 কারেন্ট যাবে। তো এক্ষেত্রে যেটা ঘটবে, এর মধ্যে ভোল্টেজ ডিভাইড হয়ে যাবে। তো ভিডিআর রোল এখানে মানে ভিডিআর জিনিসটা খাটবে এখানে। এখানে তোমার কারেন্টটা সেম থাকবে, বাট তোমার প্রত্যেক রোধের ভিতর দিয়ে তোমার ভোল্টেজটা আর সেম থাকবে না। আর এই ক্ষেত্রে যেটা ঘটবে, এই ক্ষেত্রে ভোল্টেজটা সেম থাকবে, বাট তোমার এখানে কারেন্টটা, সরি সরি, এক্ষেত্রে হচ্ছে ভোল্টেজটা সেম থাকবে, বাট কারেন্টটা হচ্ছে ভাগ হয়ে যাবে। ওকে, সো এটাকে ধরতেছি R1, এটাকে R2, এটা হচ্ছে R3। এখন দেখো, শ্রেণী সংযোগে যখন তোমার অনেকগুলো রোধ থাকবে সেক্ষেত্রে আমরা এটার ইকুইভ্যালেন্ট কিভাবে করব, অর্থাৎ তুল্য রোধ কিভাবে বের করব? শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমাদের তুল্য রোধ RS ইকুয়াল হচ্ছে R1 প্লাস R2 প্লাস যতগুলো থাকবে ততগুলোকে আমরা এভাবে যোগ করে দিতে থাকবো। আর যখন প্যারালাল কানেকশনে থাকবে তখন জিনিসটা কিরকম হবে? তখন আচ্ছা, এখানে একটু ভুল আছে। আর ওয়ান ইনভার্স ওয়ান, R2 ইনভার্স ওয়ান, R3 ইনভার্স ওয়ান, এইটার আবার ইনভার্স ওয়ান। কিরকম? ধরো এই তিনটা জিনিস প্যারালাল কানেকশনে আছে, সেক্ষেত্রে আমরা এর তুল্যরোধ কিভাবে বের করতে পারবো? এর তুল্যরোধ হবে আর প্যারালাল ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। সো এটাকে ছোট করে আমরা এইভাবে লিখছি। ওকে, তো এইটার আবার হবে আচ্ছা ঠিক আছে। ওকে, আর যদি তোমরা আরবি লিখতে চাও ডিরেক্ট, সেক্ষেত্রে কিন্তু জিনিসটাকে ইনভার্স করে ফেলতে হবে। ওকে, আশা করি জিনিসটা বুঝছো। তারপর এখানে দেখো, এখানে দেখো যে এই যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের বিভবটা বিভাজিত হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের খাটবে হচ্ছে ভিডিআর, অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার রুল। সো ভোল্টেজ ডিভাইডার রুল এই জিনিসটা কি মিন করে? ধরো এইটার ভিতর দিয়ে যে ভোল্টেজটা গেছে সেটা হচ্ছে V1, R1 এর ভিতর দিয়ে যে ভোল্টেজ সেটা হচ্ছে V1, R2 এর ভিতর দিয়ে যে ভোল্টেজ সেটা হচ্ছে V2। সো V1 ইকুয়াল আমরা কি লিখতে পারি? V1 ইকুয়াল লিখতে পারি R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু VT। ওকে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমাদের যেটা ঘটে, এক্ষেত্রে তড়িৎ প্রবাহ বিভাজিত হয়, অর্থাৎ ভোল্টেজটা সেম থাকে, বাট তড়িৎ প্রবাহ আই এইটা হচ্ছে তোমার ডিভাইড হয়ে যায়। ওক্ষেত্রে এক্ষেত্রে আমাদের সিডিআর অর্থাৎ কারেন্ট ডিভাইডার রুল এই জিনিসটা প্রযোজ্য হয়। আহ, বাম পাশ থেকে স্লাইড ডান দিকে নেন। তোমার বাম পাশ কোনটা? ওকে, বাম পাশ থেকে স্লাইড আরো ডান দিকে নেব। তোমরা কি দেখতে পাচ্ছ না? আসলে দেখা যাচ্ছে তো, আমি তো এখান থেকে দেখতেছি, দেখা যাচ্ছে। হুম, স্লাইড অল ক্লিয়ার। এই স্লাইডে সবকিছু বুঝতে পারছো তোমরা? বুঝে থাকলে হ্যাঁ কমেন্ট করো। আমরা দ্রুতই কোশ্চেন সলভিং এ চলে যাব। সো আর একটা কনসেপ্ট দেখব। ওকে, সো নেক্সটে চলে যাই। তো এখানে আমাদের আই এর আরেকটা সূত্র আছে, সেটা হলো আই ইকুয়াল টু আমাদের কি বলতো, ই ডিভাইডেড বাই আর প্লাস আর। সো এই আর জিনিসটা কি বলতো? এই আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আর এই আরটা তো তোমরা জানোই বর্তনীতে থাকা রোধ, আর ইটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। ওকে, সো ই ইকুয়াল হচ্ছে আমাদের তড়িৎ চালক শক্তি, আর অভ্যন্তরীণ রোধ এটাই হচ্ছে আমাদের ছোট হাতের যে আর সেইটা। তো হারানো বিভবের একটা সূত্র আছে, ভি প্রাইম ইকুয়াল টু আই আর, যে আরটা তোমার হচ্ছে নর্মালি দেয়া থাকবে সেইটা, আর হচ্ছে তড়িৎ প্রবাহ। আর ই তড়িৎ চালক শক্তি, এটাকে এইভাবেই বানানো যায়। ধরো এই জিনিসটা এখানে প্লাস আকারে আছে না, সেখানে তুমি এই জিনিসটা এই পাশে গুণ করে দিলে আইআর প্লাস আইআর হয়ে যাবে। তো সেক্ষেত্রে ই ইকুয়াল টু হচ্ছে আইআর প্লাস আইআর। আর এখানে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর, এটা তো দেখালাম। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। তো এখন আমরা একটু কোয়েশ্চেন সলভিং এ চলে যাই, চলো। কি হলো এখানে? আচ্ছা, তড়িৎ প্রবাহ কিসের প্রবাহ বলো তো? তড়িৎ প্রবাহ এটা আসলে ইলেকট্রনের প্রবাহ। ওকে, তড়িৎ প্রবাহ আসলে ইলেকট্রনের প্রবাহ। ঠিক আছে, এই নাম্বারে তোমার 2 নাম্বার থেকে শুরু হয়েছে কেন জানি, 1 নাম্বারটা কই গেল? আচ্ছা, 1 নাম্বারটা এখন পাইছি। তো একের আনসারটা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, একের আনসারটা একটু জানিয়ে দাও।
এক নম্বরটা একটু দ্রুত জানিয়ে দাও। দেখো, নিচের কোন সমীকরণটি ত্বরণ বেগ ও প্রবাহ ঘনত্বের সম্পর্ক নির্দেশ করে? অপশনগুলো দেখতে পাচ্ছ, ভি দেয়া আছে। সো ভি মানে হচ্ছে আমাদের ত্বরণ বেগ। সেক্ষেত্রে আমরা কিভাবে সম্পর্ক নির্দেশ করতে পারি বলতো? আমরা জানি যে ইকুয়াল টু এন ভি ই। ওকে, তাই না? আমরা জানি যে জে ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এ। সো এখানে থাকলো এন এ ভি ই ডিভাইডেড বাই এ, তাহলে এ কাটা গেল। সো আমার এ ইকুয়াল জে ইকুয়াল থাকতেছে এন ভি ই, তাই না? তাহলে আমার এখানে বাম পাশে আছে ভি। তো সেক্ষেত্রে আমরা ভিটা এই পাশে রেখে উপরে রাখবো জে, নিচে এই পাশে এগুলো ভাগ করে দিব। সেক্ষেত্রে আমার এখানে এন ই চলে যাবে এই পাশে। তাহলে ভি ইকুয়াল টু থাকতেছে জে ডিভাইডেড বাই এন ই। তাহলে আনসারটা কোনটা হবে বলো তো? কোনটা হবে? হুম, ওকে, রাইট, রোদেলা, রাইট। ওকে, তারপর ফারজানা তাসনিম, রাইট আনসার। একটু দ্রুত আগাবো। ওকে, চলো নেক্সটে চলে যাই। তো দুই আমরা দেখে ফেলছি। আহা, কি সমস্যা! দুই আমরা দেখে ফেলছি। তিনে চলে যাই। রোদ নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না? দেখো, রোদ জিনিসটা চারটা জিনিসের উপর নির্ভর করে। রোদ কয়টা জিনিসের উপর নির্ভর করে? চারটা জিনিসের উপর নির্ভর করে। যেমন তোমার আর ইকুয়াল টু আমরা জানি রো এল বাই এ। সেক্ষেত্রে রোদ জিনিসটা উপাদানের উপর নির্ভর করে, এই জন্য আমরা রো দিচ্ছি, উপাদান। তারপর এখানে আছে হচ্ছে এল, এটা হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ। ওকে, তো দৈর্ঘ্য। আরেকটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তারপর আমাদের আছে হচ্ছে, তারপর কি আছে বলতো? আরেকটা হচ্ছে তাপমাত্রা। ওকে, তাপমাত্রার উপর নির্ভর করে। ওকে, ঠিক আছে। তাহলে রোদ জিনিসটা কোনটার উপর নির্ভর করে না? আমরা জানি উপাদানের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে। সরি, তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে না, প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। তাহলে আমার আনসার চাইছে হচ্ছে করে না কোনটাই, তড়িৎ প্রবাহ। ওকে, চারের অ্যান্সারটা দ্রুত জানিয়ে দাও তো, কত হবে? শর্টকাট আছে, দ্রুত জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও। চারের অ্যান্সারটা জানো। হুম, চারের অ্যান্সারটা কি বলতে পারবা? তো চারের অ্যান্সারটা হবে, দেখো, 4 ওহম রোধের একটি তারকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হয়েছে। তো এইটুকু থেকে তোমার বাকিটা করে ফেলা উচিত। টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হয়েছে। তো আমরা জানি আর প্রাইম ইকুয়াল টু এন স্কোয়ার আর। তো এখানে দৈর্ঘ্য কত গুণ করছে? 2 গুণ করছে। সো 2 স্কোয়ার ইন্টু আর কত দেয়া আছে আগে? 4। তাহলে 4 4 16 ওহম হবে। তো 16 ওহম। তারপর আমরা জানি যে আর ইকুয়াল টু রো এল বাই এ। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, সমানুপাতিক এল বাই এ, যেহেতু রটা কনস্ট্যান্ট। এটা যদি নর্মাল নিয়মে রিটেন নিয়মে যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে এইভাবে করতে পারি। সো আর টু বাই আর ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি এল টু বাই এল ওয়ান ইন্টু এ ওয়ান বাই এ টু। এটাকে আমরা লিখতে পারি সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক থেকে এইভাবে আমরা অনুপাতের সূত্র বের করে আনতে পারি। ওকে, ওকে। তো সেক্ষেত্রে আমার এখানে চাইছে কি? তো আমরা আর টু বের করবো। তো আর টু ইকুয়াল টু হবে এল টু বাই এল ওয়ান। দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হয়েছে, তো দ্বিগুণ করা হয়েছে, এল ওয়ানের দ্বিগুণ। আবার ক্ষেত্রফল অর্ধেক করা হয়েছে, সেক্ষেত্রে নিচে থাকবে হাফ অফ এ ওয়ান ইন্টু এ ওয়ান, উপরে হচ্ছে এ ওয়ান। সো এ ওয়ান কাটা, এল ওয়ান কাটা। এই হাফটা উপরে উঠলে 4 হয়ে যাবে, 4 ইন্টু এখানে আবার আর টু ডিভাইডেড বাই আর ওয়ান। এই আর ওয়ানটা এখানে গুণ হয়ে যাবে। সো আর ওয়ান দিয়ে আছে 4, আবার এখানে আমরা পেয়েছি 4, সো 16 ওহম। ওকে, তো এটা হচ্ছে রিটেন ওয়ে, আর এটা হচ্ছে এমসিকিউ ওয়ে। বুঝতে পারছো? ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, সবারটা রাইট হয়েছে। বাহ, তোমরা তো অনেক ভালো পারো। চারের সি কে বলছে? সি কে বলছে? মৌসুমী, হ্যাঁ, কারেক্ট করে নাও। চারের ডি হবে। ওকে, ঠিক আছে, নেক্সটে চলো। দুটি তারের দৈর্ঘ্য ও আপেক্ষিক রোধ সমান। দৈর্ঘ্য ও আপেক্ষিক রোধ সমান। তার দুটির ব্যাস এর অনুপাত 2:1। মোটা তারের রোধ 100 হলে সরু তারের রোধ কত? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কোনটা কোনটা কনস্ট্যান্ট, দৈর্ঘ্য এবং আপেক্ষিক রোধ এর সমান। তাহলে এই দুইটা কনস্ট্যান্ট, তাহলে বাকি কি থাকলো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকলো না? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে আমাদের রোধ, এই জিনিসটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক না? তো এই ম্যাথটা কি করা যাবে? ম্যাথটা কি নিচে থেকে করা যাবে? আচ্ছা, এখানে কিছু জিনিস আছে,
এটা হলো, এখানে দেখো সরাসরি কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া নাই। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই ইকুয়াল আমরা জানি পাই আর স্কোয়ার। তো পাই জিনিসটাও কিন্তু কনস্ট্যান্ট। আবার এখানে দেয়া আছে হচ্ছে তোমার কি দেয়া আছে এখানে বলো তো, ব্যাস দেয়া আছে। বাট আমার এটা হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসের যে অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত এটা কিন্তু সেম। ওকে। আর এই যে 2:1 দেখতে পাচ্ছ, এখান থেকে তোমার বুঝে নেওয়া উচিত যে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে। একটু এটা কিন্তু যাবে হলো তোমার কিসের সাথে বলো তো, যে মোটা তার সেটা। মোটা তার, মোটা তারের ব্যাসার্ধ বেশি হবে না বলো তো? আর এটা হলো চিকন বা সরু তার। আমি কিন্তু সবই বলে দিছি, বাকিটা তোমার করে ফেলা উচিত। হুম। হ্যাঁ, ভেরি ইজি, উই নো, ভেরি ইজি। চলো নেক্সটে যাই। ওকে, আচ্ছা, তো একটি কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 20 ওহম। এর প্রান্তদ্বয় 100 ওহম রোধের তার দ্বারা যুক্ত করলে কত তড়িৎ প্রবাহিত হবে? সো I ইকুয়াল টু হবে E ডিভাইডেড বাই আর প্লাস আর। দেখো তো সবই দেয়া আছে, বাকিটা পারা যাবে না। তো 1.5, উপরে 1.5, নিচে থাকবে তোমার 100। আচ্ছা, এটা মানে 100 হবে না, এটা হচ্ছে, এটা 100 হবে না, এটা 10 হবে। এটা 10 হবে, এত বড় হবে না। 10 প্লাস 20, সো উপরে 1.5, নিচে হচ্ছে তোমার 30। তো 1.5 এটাকে, ঠিক আছে বলো তো জিনিসটা, করে দেখি, করে দেখি। তো নিচে 30, উপরে হচ্ছে 1.5। এটা একটা যদি আমি কাটি তাহলে এখানে থাকবে 20। তো 1/20, এটা কি লেখা যায়? 0.05 লেখা যায়। তো আমরা কোথাও ভুল করছি বলো তো? 1.5 ভোল্ট দেয়া আছে, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 20, প্রান্তদ্বয় 10 ওহম রোধের সাথে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহিত হবে? এখানে কিছু ভুল হয়েছে বলো তো? 6 চলে আসছি, তুমি এখনো 5 কমেন্ট করছো। সবাই রিয়েক্ট দিয়ে দাও। হ্যাঁ, সবাই রিয়েক্ট দিয়ে দাও। ভুল আনসার করছো তাড়াহুড়ায়। ওকে, সো নেক্সটে চলে যাই। এখানে প্রশ্ন ভুল নাকি অপশন ভুল আমি বুঝছি না, কারণ এখানে যদি আমি 100 ধরি, সো 120 নিচে থাকবে। আহ এটা যদি 10 হয়, এটাকে যদি 12 ধরি, সেক্ষেত্রে কিন্তু আবার ঠিক আসার চান্স আছে। সেক্ষেত্রে আবার ঠিক আসার চান্স আছে। তো নিচে 12, উপরে হচ্ছে 1.5। তো যদি এইভাবে করে দেখি, 1.5 নিচে হচ্ছে 12। তো এটাকে আমি 10 ইনভার্স 1 দিয়ে এটা 15 বানাইছিলাম, এটা 3 + 15, এখানে থাকতেছে 4। তো এক্ষেত্রে তো মনে হয় ঠিক আছে। তো এটা যদি এভাবে করি, তো 4 কে 4, এখানে থেকে 1, 0, 2 8, 1.25, সো 0.125 তখন হয়ে যাবে। ওকে, সো আমাদের জিনিসটা যেটা ঘটবে এখানে, আমাদের এটা ছিল 2 ওহম, এটা ছিল 10 ওহম। তো এক্ষেত্রে যদি আমরা করতে চাই, আমাদের আসলে প্রশ্নই বলছিল, ওকে, অপশনে বলছিল না, প্রশ্নে বলছিল। তো জিনিসটা যেখানে ঘটছে এটা, সেটা হলো আমাদের এটা হচ্ছে 2 ওহম অভ্যন্তরীণ রোধ, আর প্রান্তদ্বয় 10 ওহম রোধের সাথে, মানে রোধ দ্বারা যুক্ত। ওকে, সো ই দেয়া আছে হচ্ছে 1.5, নিচে হচ্ছে আমাদের 10 + 2। তো এটা কি হ্যান্ড ক্যালকুলেশন করা যাবে? অনেক ইজি কিন্তু। তো নিচে হচ্ছে 12, উপরে 1.5, না এটাকে আমি 15 ধরে নিচ্ছি 3 দিয়ে কাটার সুবিধার্থে। তো যেহেতু 15 ধরে নিচ্ছি, তো 10 ইনভার্স দিয়ে গুণ দিতে হবে। এখানে উপরে 5, নিচে 4। তো 4 দিয়ে যদি 5, মানে 5কে কাটো, সেক্ষেত্রে আমার এখানে থাকবে 4 কে 4, এখানে থাকলো 1 পয়েন্ট, এখানে 1.25 পাবো আমি আলটিমেটলি। বুঝতে পারছো? 1.25 ইন্টু 10 ইনভার্স 1 কত হয়? 0.125। আনসার হচ্ছে এ। ওকে, 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 চলো নেক্সটে যাই। এখানে আসলে তোমার সেন্টি খেলো না, এখানে প্রশ্নে ভুল ছিল। আমি অপশনগুলো দেখে বুঝতে পারছি, বুঝছো? অপশনগুলো দেখে বোঝা যায় যে কোনটা ভুল। কেন বুঝতেছো না বলো? এখন বুঝতেছো? নেক্সটে চলো। ওকে, ডান পাশে অঙ্কিত বর্তনীতে প্রবাহ মাত্রা কত? ওকে,
তো চলো প্রবাহ মাত্রা বের করি। প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কি হবে বলো তো? আই ইকুয়াল টু হবে ই ডিভাইডেড বাই আর প্লাস আর, রাইট? সো এখানে আমাদের তুল্য রোধ প্রথমে বের করে নিতে হবে। দেখো তিনটাই কিন্তু শ্রেণীতে আছে, 10 10 20। তাহলে আমাদের যে আর ইকুইভ্যালেন্ট এটা কত হবে বলো তো? আমাদের এখানে কত হবে? এটা 40 হবে না? 40 হবে। 10 10 20 আর 20 40, তো 40 ওহম। সো এটা কি তোমরা দেখতে পাচ্ছ? এটা মনে হচ্ছে ক্লিয়ার না তোমাদের কাছে? 10 10, নিচেরটা হচ্ছে 20। ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0, দেয়া নাই। তো সেক্ষেত্রে আমাদের ই কত দেয়া আছে বলো তো? ই দেয়া আছে 10 ভোল্ট, ই দেয়া আছে 10 ভোল্ট। তো 10 ডিভাইডেড বাই 40, তো এখানে কি হবে বলো? কি হবে? 0.25 হবে না? 0.25 হবে না? হ্যাঁ, কোশ্চেন বলছিল রোদেলা, কোশ্চেন বলছিল। চলো, এইটা আশা করি তোমরা 7 নম্বরটা বুঝতে পারছো। 7 নম্বরটা হবে 0.25। 1/4 মানে কি? 1/4 মানে কি বলো তো? 0.25 না? তোমরা কি করবা জানো? 2 থেকে, এই 1/2 থেকে 1/10 পর্যন্ত সব মুখস্থ করে ফেলবা। এগুলো তোমার অনেক হেল্প করবে। স্লাইড দেখা যায় না ভাইয়া? কেন দেখা যায় না? এখন দেখা যায়? এখন দেখা যায় বলো তো? তো এখানে আমাদের তুল্য রোধ বের করতে বলছিল। তো তুল্য রোধ আই বের করতে বলছিল। ই ডিভাইডেড বাই হবে আর প্লাস আর হইতো, বাট এটা হচ্ছে আমাদের 0 দেয়া আছে। সো ই ডিভাইডেড বাই আর, ই দেয়া আছে হচ্ছে আমাদের কত? 10। আর আর ইকুইভ্যালেন্ট এটা হচ্ছে 20, 20 ওহম। আর 3, আর 2 ইকুয়াল হচ্ছে 10 ওহম, আর 1 ইকুয়াল হচ্ছে 10 ওহম। ওকে, আর ই ইকুয়াল টু দেয়া আছে আমার, তড়িৎচালক শক্তি ইকুয়াল টু দেয়া আছে আমার 10 ভোল্ট। এখানে আমরা আর ইকুইভ্যালেন্টটা বের করবো। এই তিনটা শ্রেণীতে আছে না বলতো, সিরিজ কানেকশনে আছে। সো এই জন্য আমরা তুল্য রোধটা পাইছি হচ্ছে টোটাল 40, 10 10 20। সো এখানে পাচ্ছি হচ্ছে 40, তড়িৎচালক বল হচ্ছে 10। সো 0.25 কি হবে? একক কি হবে বলতো? অ্যাম্পিয়ার হবে। আনসার হচ্ছে সি। ওকে, চলো নেক্সটে যাই। ঠিক আছে, আবার আরেকটা বর্তনী। তো এখানে আবার একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটের কোষের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.5। মূল প্রবাহ কত অ্যাম্পিয়ার? মূল প্রবাহ কত অ্যাম্পিয়ার চাইছে। তো মূল প্রবাহ মানে হচ্ছে আই। তো এখানে দেখো এই দুইটা আছে হচ্ছে সিরিজে, আর এই দুইটার সাথে এটা আছে হচ্ছে প্যারালালে। তো এই দুইটা সিরিজ যখন আমরা যোগ করবো তখন আমরা পাবো 4। এই 4 এর সাথে আবার এই 4 প্যারালাল করলে আমরা পাবো হচ্ছে 2। কেন পাবো? এখানে একটা শর্টকাট লিখে নাও। শর্টকাট, এন সংখ্যক আর মানের রোধ সমান্তরাল 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 সমবায়ে থাকলে সমান্তরাল সমবায়ে থাকলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল হবে আর ডিভাইডেড বাই এন। ওকে, এই শর্টকাটটা তোমরা লিখে নাও। এরপর দেখো বলছে হচ্ছে চিত্রে বর্তনীর কোষের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.5। বর্তনীর মূল প্রবাহ কত অ্যাম্পিয়ার? দেখো আই ইকুয়াল টু কি হবে? ই ডিভাইডেড বাই আর প্লাস আর হবে না? দেখো এই দুইটা সিরিজ করলে আমরা পাবো 4। 4 আর 4, দুইটা 4 মানে রোধ সমান্তরালে আছে। সেক্ষেত্রে আমাদের আর ইকুইভ্যালেন্টটা কি হবে বলো তো? 4/2 হবে না? তাহলে এখানে পাবো 2। তাহলে আমরা তুল্য রোধটা পাচ্ছি হচ্ছে 2, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5, আর আমাদের যে তড়িৎচালক বল সেটা হচ্ছে 5। তাহলে 2.5 এখানে হচ্ছে 5, তাহলে 2 হবে না? 2 হবে না বলো তো? 2 অ্যাম্পিয়ার। আটে রে, সুন্দর। ওকে, চলো নেক্সটে যাই।
ওকে, এটা ইন্টারেস্টিং। দেখো, 5 ওহম এর 5টি রোধকে একবার শ্রেণী সমবায়ে অন্যবার সমান্তরাল সমবায়ে সংযুক্ত করলে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধের অনুপাত কত হবে? তো 5টা যখন শ্রেণীতে থাকবে সেক্ষেত্রে আমাদের মানে 5টা 5 মানে রোধ আমাদের প্রথমে শ্রেণী সমবায় আছে, এরপর সমান্তরাল সমবায় আছে। তো শ্রেণীতে যখন থাকবে তখন আর ইস ইকুয়াল কি হবে? 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 25, 5 5 25 ওহম, রাইট? এবার আর প্যারালালের ক্ষেত্রে কি হবে বলো তো? আর প্যারালালের ক্ষেত্রে কি হবে? প্যারালালের ক্ষেত্রে আমাদের 5/5 হবে না? 5/5 হবে না? আমি কি বলছিলাম? n সংখ্যক আর মানে রোধ যদি পরস্পর সমান্তরালে থাকে, সমান্তরাল সিরিজে যুক্ত থাকে, সেক্ষেত্রে আমাদের তুল্য রোধটা হবে আর ইকুয়াল টু আর পি বা আর প্যারালাল ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এন। সো আর হচ্ছে 5 দেয়া আছে, আবার 5টা আছে একত্রে সমান্তরালে। তাহলে আমাদের এই দুটোর অনুপাত করলে কি হবে বলো তো? এই দুটো অনুপাত করলে 25:1 হবে না? 25:1। আমাদের আনসারটা কোনটা হবে বলো তো? আনসারটা হবে বি। ওকে, এগুলো কিন্তু অনেক শর্টকাটে করে ফেলা যায়। তো তুমি কি করবা জানো? তুমি পরীক্ষার হলে কি করবা? 5টা আছে কিতে শ্রেণী সমবায়, 5 5 25, 5 5 25, 5টা আছে সমান্তরালে, সমান্তরালে 5/5 মানে 1, সো 25:1। এত লেখার দরকার আছে? জাস্ট ক্লিক করে দিবা। ওকে, ওকে, ওকে। এবার আমাদের পড়তে হবে কোষের সমবায়। কোষের সমবায় পড়তে হবে। আরে আবার এখানেই চলে আসলাম। ওকে, আমরা কোষের সমবায় পড়বো। কি হলো? ওকে, তো কোষের সমবায় কি? অনেকগুলো কোষ যখন, আচ্ছা দেখো, রোধ কি দুইটা সমবায় থাকতে পারে। একটা হচ্ছে শ্রেণী সমবায়, সিরিজ কানেকশন। আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়, যেটাকে আমরা বলে থাকি প্যারালাল কানেকশন। তো এই কোষ, এই যে আমাদের যে একটা বর্তনীতে কোষ থাকে, সেই কোষগুলাও শ্রেণীতে থাকতে পারে, আবার সমান্তরাল সমবায়েও থাকতে পারে। তো যখন শ্রেণী সমবায় থাকে তখন আমাদের এন সংখ্যক কোষের জন্য আহ, আমাদের যে তড়িৎ যে প্রবাহিত তড়িৎ, এটাই করে আমরা বলতে পারি এনই ডিভাইডেড বাই আর প্লাস এন। অর্থাৎ শ্রেণীতে যখন থাকবে তখন আমাদের কি হবে বলো? তখন আমাদের কোষটা হবে অসংখ্য, আর এই যখন সমান্তরালে থাকবে তখন সারি হবে অনেকগুলো। বুঝছো? যখন শ্রেণীতে থাকবে তখন আমাদের আই ইকুয়াল হবে আই সিরিজ, এস এর সিরিজ বোঝানো হচ্ছে এন ডিভাইডেড বাই আর প্লাস এন আর। ওকে, আর যখন প্যারালালে থাকবে কোষগুলা, অনেকগুলো প্যারালালে কখন থাকে জানো? যখন অনেকগুলো সারি থাকে, সেগুলোকে যোগ করতে হলে আমার প্যারালাল কানেকশন দিতে হয়। তো সেক্ষেত্রে আমার যে কারেন্টটা যাবে এর মধ্যে দিয়ে সেটা হবে এমই ডিভাইডেড বাই এম আর প্লাস এন আর। এটা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখতে একটু ট্রিক্স খাটাইতে হবে, মানে এটা নিজের মতো করে মনে রাখা উচিত। আমি কিভাবে মনে রাখতাম জানো? এই সমান্তরাল শব্দটা বড় না? এই সমান্তরাল শব্দটা বড়, এই জন্য বড় আর এর সাথে যুক্ত হবে। বুঝতে পারছো? আর শ্রেণী জিনিসটা ছোট, এই জন্য ছোট আর এর সাথে এন যুক্ত হয়েছে। আর সমান্তরাল জিনিসটা বড়, এই জন্য বড় আর এর সাথে যুক্ত হয়েছে। এটা আমি নিজের মতো করে মনে রাখতাম, তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো, বা তোমার যে নিজের কোনো আহ, যদি এমনি মনে থাকে তাহলে তো আরো ভালো। ক্লিয়ার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফারজানা তাসনিম। ওকে, তো মিশ্র সমবায় যখন থাকবে তখন কি হবে? এম সংখ্যক সারি থাকবে, আবার প্রতি সারিতে এন সংখ্যক কোষ থাকবে। সেক্ষেত্রে আমাদের আইটা হবে এম এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস এন আর। ওকে, ঠিক আছে। ওকে, আর সবচেয়ে বেশি বিদ্যুৎ পাওয়া যাবে কিভাবে জানো? সবচেয়ে বিদ্যুৎ বেশি পাওয়া যাবে, এটা শর্ত হলো এম আর ইকুয়াল টু এন আর। এইটা যদি তুমি, এই শর্তটা যদি একটা জিনিস ফিল আপ করে, সেখান থেকে আমরা সবচেয়ে বেশি বিদ্যুৎ পাবো, বিদ্যুৎ প্রবাহ পাবো। হুম, হ্যাঁ 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 রোদেলা, ঠিক বলছো। ঠিক আছে, চলো নেক্সটে চলে যাই। ওকে, কোষের সমবায় দেখলাম, এরপরে আমাদের কি আছে দেখো তো। আচ্ছা, জুলের তাপীয় কি আছে এরপর? তার আগে আমরা ওই কোষের সমবায়টা সলভ করে আসি, নাকি এই কনসেপ্টটাও দেখবো বলো তো? ওকে, 5টি অভিন্ন কোষের প্রতিটি তড়িৎচালক বল 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ যদি 0.05 ওহম হয়, যখন এরা সমান্তরালে থাকে তখন 0.5 ওহমের বহিরোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান
অ্যাম্পিয়ারে কত। ওকে, সেক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল টু কিসে আছে বলুন তো, কিসে আছে? সমান্তরাল সমবায় আছে। সমান্তরাল সমবায়ের সূত্রটা কি? ই ডিভাইডেড বাই এম আর প্লাস আর, তাই না? তো ই কত দেয়া আছে বলো তো? ই কত দেয়া আছে? 5টি অভিন্ন, তার মানে 1.5। ওকে, এম আর, এম কত? 5টি, 5টা বলছে না, এই জন্য 5। আচ্ছা, এখানে এম হবে। আমি কি ওখানে ভুল করছিলাম বলো তো? ওকে, ঠিক আছে। সো 5 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 5 ইন্টু আর। আর কত দেয়া আছে বলো? আর দেয়া আছে হচ্ছে 0.5। 0.5 প্লাস, আবার আমাদের অভ্যন্তরীণ রোধটা হচ্ছে 0.05, 0.05। ওকে, তাহলে উপরে কত থাকবে বলো তো? 5 5 25, 5 2 7, সো 7.5 ডিভাইডেড বাই কত হবে? 5 5 25, 2.5 প্লাস 0.05। তাহলে উপরে হচ্ছে 7.5, নিচে হচ্ছে 2.55। ওকে, সো সবগুলো ভগ্নাংশ আছে, সবগুলো ভগ্নাংশ যেহেতু আছে, সো এগুলো দেখে বোঝা উচিত, বুঝে যাওয়া উচিত কিভাবে কোনটা হওয়া উচিত। সো এটা আগেই হবে না, 5/2 এটাও হবে না, কারণ এটার আনসার হবে 2.5, এটাও বাদ। তোমরা অপশন বাদ দেওয়া শিখে নিবা, বুঝছো? এটা অনেক হেল্প করে। এইটাও হবে না, 2/5 মানে কি 0.4 না? আর 1.5 ডিভাইড বাই 3 এটাও হবে না, এটা বোঝাই যাচ্ছে। নিচে বড় উপরে ছোট, বাট এখানে তো নিচে ছোট আছে, তাই না? তো অপশন কাটাকাটি করা শিখতে হবে। এটা কিন্তু তোমার ক্যালকুলেটও করতে হয় না, অপশন দেখে তোমার মানে বুঝতে পারবা। ওকে, সো নান হবে অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝতে পারছো। 10 এর বি কে বললো? 10 এর বি কেন হবে? এই 2/5 আছে, 2/5 মানে কি? 2/5 মানে কি 0.4 না? 0.4 না? এটা কি 0.4 আসবে কখনো? এটা 10 নাম্বার সলভ করতেছি না, এটা কি 0.5, 0.4 কখনো কোনোদিনও আসবে বলো তো? 10 এরই হবে, হ্যাঁ। মৌসুমী কারেক্ট। ওকে, নেক্সটে চলো। ওকে, ওকে, এখন চলো জুলের তাপীয় ক্রিয়া পড়ে আসি এবং কিছু শর্টকাট দেখে আসি। ওকে, জুলের তাপীয় ক্রিয়া জিনিসটা কি? দেখো, একটা তারের মধ্যে দিয়ে বা একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, সেক্ষেত্রে কিছু তাপ উৎপন্ন হয়। তো এই যে তাপ উৎপন্ন হইলো, এগুলোর কিছু সূত্র আছে। তো এই সূত্রগুলোর এই কনসেপ্টের নাম হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। এখানে তাপ এবং ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ কোন তাপ বলতো? একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, সেক্ষেত্রে আমাদের যে তাপ উৎপন্ন হয় সেই তাপ। ওকে, তো এখানে দেখো কিছু ফর্মুলা এবং কনসেপ্ট দেওয়া আছে। সো ক্ষমতার ক্ষেত্রে আমাদের সূত্রগুলো কি? ক্ষমতার আগে আমরা যে জিনিসটা দেখব, ক্ষমতার আগে আমরা শক্তি জিনিসটা দেখব। সো যে হিটটা উৎপন্ন হইলো একটা পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের কারণে, তো সেই হিট, এটা ইকুয়াল তুমি ডব্লিউ লিখতে পারো, আবার এইচও লিখতে পারো। আমি নর্মালি এইচ দিয়ে করি। ওকে, এইচ তে হিট বোঝা যায়। সো এইটা ইকুয়াল হচ্ছে পিটি। ওকে, এইটা ইকুয়াল আবার লেখা যায় ভি আইটি। এইটা ইকুয়াল আবার লেখা যায় ভি স্কোয়ার বাই আর টি। একটা সূত্র থেকেই প্রত্যেকটা পাওয়া যায়, যে কোনো একটা থেকে প্রত্যেকটা পাওয়া যায়। এইটা ইকুয়াল আবার লেখা যায় আই স্কোয়ার আর ডি। ছোট হাতে টি দিয়ে লিখবা, কারণ টি মানে হচ্ছে সময়। ওকে, টি মানে হচ্ছে সময়। আবার এইটা ইকুয়াল লিখতে পারবা এম এস ডেল থিটা। এই সূত্রটা কি তোমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারে পড়ে আসছো? তাপগতিবিদ্যা, এই সূত্রটা কিন্তু ওখানে আছে। তো ডেল থিটাটা কি? ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। সেলসিয়াস বা কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্যকে বলা হয়, তাপমাত্রার পার্থক্যকে বলা হয় ডেল থিটা। হ্যাঁ, নান হবে। ওকে, ঠিক আছে। তারপর এখানে ক্ষমতা জিনিসটা হলো, এই হিটের সাথে তুমি যখন টি ভাগ করে দিবা, সেটাই হবে ক্ষমতা। বুঝতে পারছো? প্রতি একক সময়ে উৎপন্ন যে তাপ, সেটা হচ্ছে আমাদের ক্ষমতা। বুঝছো? ফিজিক্সে যখনই তুমি কোনো কিছুর সংজ্ঞা লিখবা, ধরো আমাদের আই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, কিউ বাই টি, কিউ বাই টি। ওকে, আই ইকুয়াল কিউ বাই টি যদি হয়, তুমি এটা সংজ্ঞা কিভাবে দিবা বলো? তুমি নিচের এটাকে সবসময় ওয়ান দিয়ে দিবা, ওয়ান বানায় ফেলবা, এটাকে ধরে নিবা ওয়ান। তাহলে তুমি এই সূত্রটা বলতে পারবা, এই সংজ্ঞাটা বলতে পারবা, প্রতি একক সময়ে একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ, কি বলা হয়, চার্জ, চার্জ প্রবাহিত হয়, সেটাকে বলা হয় আমাদের তড়িৎ,
তাই তো? So, এইভাবে এই জিনিসটাকে আমরা প্রকাশ করতে পারি। সো পি ইকুয়াল এইচ বাই টি। তার মানে প্রতি একক সময়ে একটি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে ক্ষমতা। বুঝতে পারছো? ওকে ওকে। তো ক্ষমতার একক হচ্ছে ওয়াট। সিরিজে থাকলে আই ধ্রুব, সিরিজে থাকলে আই ধ্রুব, এই জিনিসটা মাহাত্ম্য তোমরা একটু পরেই বুঝতে পারবা। আর সমান্তরালে আমাদের ভি ধ্রুব, মানে ভোল্টেজটা ধ্রুব। তো সিরিজে পি সমানুপাতিক আর, আর সমান্তরালে পি সমানুপাতিক 1/r, অর্থাৎ ব্যস্তানুপাতিক, আর এর ব্যস্তানুপাতিক। এখন তোমাকে একটা শর্টকাট দেখাই, সেটা হলো দুইটা বাল্ব। ওকে, ধরো দুইটা বাল্ব আছে, এই লাইনটা আপাতত বাদ দাও, এই লাইনটা আপাতত বাদ দাও, এই লাইনটা তোমার দেখার দরকার নাই। ধরো নিচে কি দেখতে পাচ্ছ তোমরা? নিচে দেখতে পাচ্ছ এইখানে, ধরো এখানে দুইটা বাল্ব আছে, এইখানে দুইটা বাল্ব আছে। এটার ধরো 20 ওয়াট, এটা ধরো 100 ওয়াট। দেখতে পাচ্ছ? তো এই দুইটা বাল্ব যদি সমান্তরাল সংযোগে সংযুক্ত থাকে, অর্থাৎ সিরিজ কানেকশনে থাকে, সেক্ষেত্রে যেটার ক্ষমতা কম সেইটার বেশি, মানে বেশি উজ্জ্বলতায় জ্বলবে। অর্থাৎ শ্রেণীতে থাকলে, শ্রেণীতে যে বাল্বের ক্ষমতা কম, যে বাল্বের ক্ষমতা কম সেই বাল্বের উজ্জ্বলতা বেশি, উজ্জ্বলতা বেশি। এটা একটা শর্টকাট, অনেক ইম্পর্টেন্ট শর্টকাট। ম্যাথ না করে আমরা বলে দিতে পারবো যে কোন বাল্বের ক্ষমতা বেশি, কোন বাল্বের ক্ষমতা কম। ওকে। আর যদি সমান্তরালে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাইস ভার্সা, অর্থাৎ সমান্তরালে যেটা ক্ষমতা বেশি সেটাই বেশি উজ্জ্বলে চলবে। ওকে। হুম, হ্যাঁ, একক সময়ে, একক সময়ে। ওকে, ঠিক আছে, এই স্লাইডটা তোমরা বুঝতে পারছো? তো এখানে তোমার এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। W বা IH equal to PT equal to VIT equal to V square by R equal to I square RT equal to MS delta। আবার এই প্রত্যেকটাই তুমি যদি টি ভাগ করে দাও সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্ষমতা। ওকে ওকে ভাইয়া, সেমিকন্ডাক্টর প্লাস স্থির তড়িৎ আপনার ক্লাস চেক যে, ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুত নেক্সট ক্লাসে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর আছে গ্যালভানোমিটার, এগুলো পরে, আগে আমরা কিছু ম্যাথ সলভ করে আসি। আচ্ছা, আরেকটা শর্টকাট দেখো, আরেকটা শর্টকাট দেখো, বিদ্যুৎ বিলের শর্টকাট, বিদ্যুৎ বিল। আচ্ছা, এটা একটু সাইডে লিখি। বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল ইকুয়াল হবে পি এন টি বি। এটা হচ্ছে আলটিমেট শর্টকাট, দ্য আলটিমেট শর্টকাট। পি হচ্ছে ক্ষমতা, ক্ষমতা যা থাকবে কিলোওয়াটে, কিলোওয়াটে থাকতে হবে। এন হচ্ছে যন্ত্রের সংখ্যা, এন হচ্ছে যন্ত্রের সংখ্যা, যন্ত্রের সংখ্যা। তারপর টি হচ্ছে সময়, যত সময় ধরে জিনিসটা চলবে। বি হচ্ছে তোমার টাকা বা বিডিটি, এভাবে মনে রাখতে পারো, বিডিটি অর্থাৎ টাকা। ওকে। সো এই শর্টকাট দিয়ে তুমি বিদ্যুৎ বিলের সব ম্যাথ করে ফেলতে পারবা। যে বাল্বের ক্ষমতা কম সেই বাল্বের উজ্জ্বলতা বেশি। এটা কোন ক্ষেত্রে বলো তো? এটা হচ্ছে, এটা কিন্তু তোমার শুধু শ্রেণীর ক্ষেত্রে, সমান্তরালে কিন্তু ভাইস ভার্সা, সমান্তরালে যেটার ক্ষমতা বেশি সেটার উজ্জ্বলতা বেশি, শ্রেণীতে যেটার ক্ষমতা কম সেটার উজ্জ্বলতা বেশি। ওকে, তো এই ম্যাথটা করে ফেলি। একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট এবং 1200 ওয়াট লেখা আছে। যদি প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তি মূল্য, এই বি, এটা কিন্তু প্রতি ইউনিটে, প্রতি ইউনিটের যে মূল্য সেটা। ওকে, প্রতি ইউনিট শক্তির মূল্য যদি 2.5 হয় তাহলে ইস্ত্রিটি 2 ঘন্টা চালালে কত খরচ পড়বে? ওকে, তাহলে আমাদের সূত্রটা কি? বিল, এটা ইকুয়াল পিএনটিপি, পিএনটিপি। এটা হচ্ছে ক্ষমতা, যেটা কিলোওয়াটে থাকতে হবে, এটা ওয়াটে আছে, তো কিলোওয়াটে নিয়ে গেলে
আমাদের 10 ইনভার্স 3 দিয়ে গুণ দিতে হবে না? তারপর টাকা যন্ত্র কোনটা, কয়টা বলো তো? ইস্ত্রি একটা না, আয়রন মেশিন একটা। তারপর আমাদের হচ্ছে সময়, কত সময়? 2 ঘন্টা। 2 ঘন্টা। এবং বিল এটা হচ্ছে কত? 2.5। সো 2.5 ইন্টু 2, এটা হচ্ছে 1200 ইন্টু 10 ইনভার্স 3। এখানে কি হবে বলো তো? 1.2 হবে না জিনিসটা? তো এখানে হবে 1.2 ইন্টু 2 ইন্টু 2.5, তো এখানে হচ্ছে 5। সো 1.2 ইন্টু 5 হচ্ছে 6। 5 12 60, একটা দশমিকের কারণে শূন্য কাটা, সো এখানে থাকতেছে 6 টাকা। আমাদের আনসারটা হচ্ছে বি। ওকে, আমার আগে কে আনসার দিয়েছে দেখি তো? ওই তো মৌসুমী, ফারজানা, অনন্ত, নাইস, রোদেলা, সবাই তো ভালো করছো। বাহ, ঠিক আছে, চলো নেক্সটে দেখো। ওকে, একটি বিদ্যুৎ হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন থেকে 0.25 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে হিটারটি 5টা ঘন্টা চালালে কত শক্তি ব্যয় হয়? দেখো, আই দেয়া আছে, ভি দেয়া আছে, এবং সময় দেয়া আছে। এক্ষেত্রে আমাদের এইচটা বের করতে হবে। দেখো, এইচ ইকুয়াল আমরা জানি ভি আই টি, জানি না? সো ভি কত দেয়া আছে বলো তো? ভি কত দেয়া আছে? 220। আই কত দেয়া আছে? 0.25 ইন্টু আমাদের 500 ঘন্টা। দেখো, 0.25 কে এটা আমি যদি হইতাম তোমার জায়গায়, তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করতাম জানো? এটাকে 0.25কে আমি লিখতে পারি হচ্ছে 1/4। তারপর এই 4 দিয়ে আমি যেটা করতাম, 220কে কাটতাম 4 দিয়ে। 1/4 দিয়ে যদি আমি 4 দিয়ে যদি 220কে কাটি, তো এখানে থাকবে 4 5 20, আরো 20, তো 55। তারপরে এখানে 5 5 25, হাজার থেকে 2, 5 25 আর 2 27, 0 0। ওকে, 27,500। সো এটা আমাদের লাগবে হইলো ওয়াটে, মানে কিলো ওয়াটে। সো এটাকে কিলো ওয়াটে নিলে, তো 10 ইনভার্স 3 এটা হচ্ছে কিলো ওয়াট। তাহলে 27.5 হবে না? আনসারটা হবে এ। ওকে, সো কিলোওয়াট আওয়ার। হুম, ওকে, ডব্লিউ ইকুয়াল পিটি বাই 1000। হ্যাঁ, 1000 দিতে পারো, বাট সূত্রেই তুমি যদি 1000 দাও, যদি আনসারটা থাকে ওয়াটে, সেক্ষেত্রে কিন্তু ধরা খাবা। ওকে, 12 নম্বরটার আনসার দিছে সবাই? ওকে, চলো নেক্সটে যাই। ওকে, 13 নম্বরটার আনসারটা একটু সবাই দিয়ে ফেলো তো। এটা কি তোমরা পারবা? এটা কি পারবা বলো তো? 13। হ্যাঁ, রোদেলাম 12 এ। হ্যাঁ, মৌসুমী 12 রে, অনন্ত 12 রে, রাইট। ইউ গাইজ আর অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। If you work hard, you will definitely get a seat in Jahangir University. ওকে, তো তোমরা যদি একটু হার্ড ওয়ার্ক করো, তোমাদের মধ্যে আমি পটেনশিয়ালটা দেখতে পাচ্ছি। তো তোমরা যদি একটু পরিশ্রম করো, তাহলে কিন্তু ফার্স্ট টাইম হইলে ভালো জায়গাতেই হবে, সেকেন্ড টাইমার হইলে তো জেইউ ইজ দ্য বেস্ট অপশন ফর সেকেন্ড টাইমার্স, রাইট? ওকে, চলো নেক্সট যাই। ওকে, সো এখানে আমার কি কি দেয়া আছে বলো তো? রোদ দেয়া আছে, তাহলে আর দেয়া আছে। তারপর আমাদের টাইম দেয়া আছে 5.2 সেকেন্ড। তারপর আমাদের তড়িৎ প্রবাহ আই দেয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের তাপের পরিমাণটা হচ্ছে এইচ ইকুয়াল কি বলো তো? I² RT। I² RT না? সো আই কত দেয়া আছে বলো? 2²। সো এটা 2²। আমি ডিরেক্ট 4 লিখতে চাইছিলাম, বাট লিখলাম ইন 100 ইন্টু টি কত দেয়া আছে বলো তো? 5.25। 5.25। ওকে, সো 400 ইন্টু হচ্ছে 5.25। এই দুইটা শূন্যর জন্য এই দশমিকটা উঠে গেল। তো এখানে থাকলো 4 5 20, হাজার থেকে 2, 4 2 8 আর 2 10, হাজার থেকে 1, 4 5 20, 2100। 2100, এটা আসছে জুলে। এখন আমার অপশনগুলো দেখো, আচ্ছা হচ্ছে ক্যালোরিতে। দেখো, আমরা জানি 1 ক্যালোরি ইকুয়াল 4.2 জুল, আবার 1 জুল ইকুয়াল 0.24 ক্যালোরি। সো আমাদের যাইতে হবে ক্যালোরিতে, জুল থেকে ক্যালোরিতে যাইতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? 1 জুল ইকুয়াল যদি 0.24 ক্যালোরি হয়, সেক্ষেত্রে আমার 2100 জুল ইকুয়াল টু হবে 2100 জুল ইকুয়াল টু হবে 0.24 ইন্টু 2100 ক্যালোরি। এই দশমিকের জন্য এই দুইটা শূন্য কাটা গেল। তো 24 আর 21 যদি গুণ করো, এখানে থাকলো 4 2 0 8 4। সো 4 8 আর 2 10, এ থেকে 1 504। সো 504 ক্যালোরিজ।
504 ক্যালোরিজ, তো 500-র আশেপাশে কিছু একটা আসছে। আনসার হচ্ছে ডি। 13 ডি। বাহ, তোমরা এত ফাস্ট কেন? আমার আগে করে ফেলতেছো। ওকে, সো একটি বাড়ির মেইন মিটারে 15 অ্যাম্পিয়ার 200 ভোল্ট চিহ্নিত করা আছে। তো এখান থেকে আমাদের আগে ক্ষমতাটা বের করতে হবে। তারপর 30 ওয়াটের সর্বোচ্চ কয়টি বাতি ওই বাড়িতে নিরাপদভাবে ব্যবহার করা যাবে। সো ক্ষমতা ইকুয়াল আমরা জানি ভিআই। সো ভি কত দেয়া আছে 200, তারপরে আমার আই দেয়া আছে হচ্ছে 15, তাহলে 30 3000, এটা হচ্ছে ওয়াট। তো আমার 30 ওয়াটের কয়টা জ্বালাইতে পারবো, 30 ওয়াটের কয়টা নিরাপদে জ্বালাইতে পারবো। সো এটাকে জাস্ট 30 দিয়ে ভাগ করে দাও, কত 100, 100টি বাল্ব। সো 100টি। ওকে, তোমার চোখে আর সহ্য হচ্ছে না কেন? কেন, কি হয়েছে ফারজানা? কি হয়েছে তোমার? কোনো প্রবলেম? চোখে পানি দিয়ে চলে আসো, যাও চোখে পানি দিয়ে আসো। ওকে, চলো নেক্সটে যাই। আচ্ছা, খরচের ম্যাথ, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। কত খরচ পড়বে? পি এন টি পি, এটা নিতে হবে কিলোওয়াটে, তারপর এই বিটা হচ্ছে প্রতি ইউনিট খরচ, তারপর টি এন হচ্ছে কয়টা যন্ত্র আছে, টি হচ্ছে টাইম। ওকে ওকে, এইটা আমরা করছি তো, একদম সেম এইটাই তো করছি। আনসার হচ্ছে 6 টাকা। ওকে, নেক্সটে চলো। কোনো পরিবাহীর তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক হলে, তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক এবং রোধ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20, এতে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কি হবে? দেখো, আমি তোমাকে প্রথমে বলছিলাম, শুরুতে কি বলছিলাম বলো তো? একটা সূত্র দেখছিলাম না, আর থিটা ইকুয়াল আর নট ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা বা শুধু থিটা। এখানে এই আলফাটা হচ্ছে তোমার রোধের তাপমাত্রা গুণাঙ্ক বা তাপমাত্রা সহগ। এইটা পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীতে পজিটিভ, এটা বলে দিছিলাম না? পরিবাহীতে পজিটিভ। অর্ধ পরিবাহীতে এটা কি বলতো? অর্ধ পরিবাহীতে, অর্ধ পরিবাহীতে এই জিনিসটা হলো নেগেটিভ। অর্ধ পরিবাহীতে যেহেতু নেগেটিভ, তো আমার এখানে বলছি উষ্ণতা গুণাঙ্ক বা তাপমাত্রা গুণাঙ্ক, এই জিনিসটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখান থেকে আমি বলে নিব যে এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। আর সেমিকন্ডাক্টরে, সেমিকন্ডাক্টরে কি হয় বলতো? তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়, তাই না? সেমিকন্ডাক্টরে কি হয়? তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়। তো রোধ কমলে কি হবে? দেখো, এখানে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছে। আমরা জানি যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কি ঘটে? তখন তাপ উৎপন্ন হয় না? তাপ উৎপন্ন হয়, তার মানে এখানে তাপ বাড়ছে না? তো তাপ বাড়ছে, এবং এটা একটা সেমিকন্ডাক্টর, সেক্ষেত্রে আমাদের রোধটা কি কমে যাবে না? রোধটা কমে যাবে। ওকে, তো অপশনে দেখো রোদের তাপমাত্রা কমে যায় না, রোদ কমে যায়। রোদের প্রবাহিত বিদ্যুৎ না, বিদ্যুৎ আরো বাড়বে। রোদের মান বেড়ে যাবে না, তার মানে আমাদের হচ্ছে কোনোটি নয়। জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? যেহেতু বলছে এই যে তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক, তার মানে আমার এখানে ধরে নিতে হবে এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরে তাপমাত্রা বাড়লে রোধ কমে। যেহেতু এখানে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা হয়েছে, তার মানে কি আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত হইলে সেখানে তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হইলে রোধটা কমে যাওয়ার কথা, বাট অপশনে কমে যাওয়া নাই, সেজন্য অপশন ডি কোনোটিই নয়। ওকে, হ্যাঁ, চা খাও, কফি খাও। ওকে, চলো নেক্সটে যাই। ওকে, একটি 40 ওয়াট ও একটি 60 ওয়াট বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলে কোন বাতিটি বেশি জ্বলবে? তো আমি বলছিলাম কি, যে শ্রেণীতে থাকলে, শ্রেণীতে আছে তাহলে কম, যেটার ক্ষমতা সেটার উজ্জ্বলতা বেশি, রাইট? সো এখানে ক্ষমতা কম কোনটা? 40 ওয়াটের না? তো 40 ওয়াট বেশি বেশি উজ্জ্বল আলো দিবে। ওকে, চলো নেক্সটে যাই। নির্দিষ্ট পরিবাহীতে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত করলে সৃষ্ট তাপের পরিমাণ হবে প্রবাহিত তড়িতের। আচ্ছা, নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত করছে, এই এইচ, এটা কিসের সমানুপাতিক? আই স্কোয়ারের সমানুপাতিক না? আমরা জানি এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি।
তাহলে এটা হচ্ছে আই স্কোয়ারের সমানুপাতিক, তার মানে তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। ওকে, চলো নেক্সটে যাই। 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের ফলে একটি বয়লার হতে প্রতি সেকেন্ডে 500 জুল তাপের সৃষ্টি হয়। বয়লারের রোধ কত? তো এখানে কি কি দেয়া আছে বলো তো? এখানে দেয়া আছে আই, এখানে প্রতি সেকেন্ড টি ইকুয়াল দেয়া আছে 1 সেক, তারপরে এখানে তোমার শক্তি দেয়া আছে এইচ, তো রোধ কত, আর কত? এটা কি বের করা যাবে? এটা কি বের করা যাবে? আই ইকুয়াল এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি না? এইচ ইকুয়াল হচ্ছে আমাদের আই স্কোয়ার আর টি। আমাদের সব দেয়া আছে, আর ইকুয়াল হবে এইচ ডিভাইডেড বাই আই স্কোয়ার টি। সো এইচ কত দেয়া আছে বলো? এইচ দেয়া আছে 500, তারপর টি দেয়া আছে 1 সেকেন্ড, সো এটা লিখলামই না, ডিভাইডেড বাই 5, সো 100 ওহম। বুঝতে পারছো? 20 বুঝতে পারছো? 20 কি বোঝা গেছে? ওকে, নেক্সটে চলো। ক্লাস কতক্ষণ হয়েছে? তাড়াতাড়ি শেষ করতে হবে, সময় নেই হাতে। হ্যাঁ, তো আচ্ছা, এবার গ্যালভানোমিটার এবং শান্ট, এটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে। ওকে, সো গ্যালভানোমিটার, শান্ট, তারপর অ্যামিটার, ভোল্ট মিটার, এগুলো একটু আমাদের দেখতে হবে। ওকে, সো গ্যালভানোমিটার জিনিসটা কি? গ্যালভানোমিটার দিয়ে একটা বর্তনীতে কারেন্টের উপস্থিতি বোঝা যায়, এবং সুবিধা মতো স্কেল যদি এখানে ব্যবহার করো গ্যালভানোমিটারের সাথে, তাহলে তুমি এখান থেকে তড়িৎ প্রবাহ মাপতে পারবা, রোধও মাপতে পারবা। ঠিক আছে? ওকে, সো এটা হলো গ্যালভানোমিটার। তারপর শান্ট কি? শান্ট হলো ক্ষুদ্র মানের রোধ, যা গ্যালভানোমিটারের রোধের সাথে সমান্তরালে যুক্ত করা হয়। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। শান্ট জিনিসটা গ্যালভানোমিটারের সাথে কিভাবে যুক্ত করা হয়? সমান্তরালে যুক্ত করা হয়, যাতে অধিক পরিমাণে তড়িৎ শান্ট দিয়ে প্রবাহিত হয়ে গ্যালভানোমিটারকে রক্ষা করে। ওকে, তো গ্যালভানোমিটার, আচ্ছা এখানে সূত্রে একটু ভুল আছে, এই জিনিসটা কাটো। আচ্ছা, এই পুরো লাইনটাই কাটো, এটা আমাদের লাগবে না। তো দেখো, এখানে আমাদের যে গ্যালভানোমিটার, সেটার মধ্যে দিয়ে যে কারেন্ট যায়, গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বা তড়িৎ, এটা ইকুয়াল হবে এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই টোটাল। তারপর এই শান্টের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ যায়, সেটা ইকুয়াল হবে আই এস ইকুয়াল টু জি ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই টোটাল। এটা কিভাবে মনে রাখবা? যেটার কারেন্ট বের করতে বলবে সেটা নিচে রাখবা সবসময়। ওকে, সমান তাহলে, রাইট। ভাইয়া সবাই ভালো বোঝায়, কিন্তু আপনার বোঝানো একটু ভালো বুঝতেছি, প্লাস আপনার কথাগুলো খুব মিষ্টি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অনন্ত ভাই, তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, তারপর এখানে আমরা আরো কিছু সূত্র দেখবো, এটাও কাটো। দেখো, আমাদের অ্যামিটার যদি থাকে, তোমার অ্যামিটারের যদি আমাদের রোধ বের করতে বলে, সেক্ষেত্রে আমরা এভাবে বের করবো, 1/r ইকুয়াল টু 1/g প্লাস 1/s। এখানে জি জিনিসটা কি বলতো? জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, এস হচ্ছে শান্টের রোধ, আর হচ্ছে আমাদের অ্যামিটারের রোধ। এখানেও সেম, এস হচ্ছে শান্টের রোধ, জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, এস হচ্ছে শান্টের রোধ। ওকে, এটা তো বললামই। আর আইজি হচ্ছে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় সেইটা, আর শান্ট, আর আইএস হচ্ছে তোমার শান্টের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, আর আই টোটাল হচ্ছে ওই সিস্টেমের, ওই বর্তনীর টোটাল কারেন্ট। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের কমেন্টগুলো একটু আমি আমার ফোনে দেখি, তো এটা মনে হচ্ছে একটু স্লো, আমার কাছে কেন যেন একটু স্লো মনে হচ্ছে। ওয়ান বাই আর ইকুয়াল টু 1/g প্লাস 1/s, রাইট। তোমাদের কমেন্টগুলো একটু পড়ি।
একটু দাঁড়াও, আমার কাছে কেন জানি সামনে থাকা ট্যাবের ইয়াটা একটু স্লো লাগতেছে। তো কয়টা বাজে? 11টা 40। আমার 1 ঘন্টা পার হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যাইতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, ওকে। হ্যাঁ, শান্ট হচ্ছে ক্ষুদ্র মানের রোধ যেটি গ্যালভানোমিটারের সাথে গ্যালভানোমিটারের রোধের সাথে জি সমান্তরালে যুক্ত হয়, ঠিক। জি কিছু সময় পর কমেন্ট চাই, হ্যাঁ একটু পর পর আসতেছে। আচ্ছা, ধরো ধরো আমাদের হচ্ছে একটা গ্যালভানোমিটারে একটা নির্দিষ্ট পরিমাণ তোমার রোধ মাপতে পারে। আমার যদি তার থেকে একটু বেশি রোধ মাপতে হয়, সেক্ষেত্রে আমার একটু পাল্লাটা বৃদ্ধি করতে হবে। তো গ্যালভানোমিটারের সাথে গ্যালভানোমিটারের ক্ষেত্রে তো আমাদের এই সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু জি ডিভাইডেড বাই n-1। এখানে এস হচ্ছে শান্টের রোধ, জি হচ্ছে তোমার গ্যালভানোমিটারের রোধ, এন হচ্ছে যত গুণ পাল্লা বৃদ্ধি করতে হয়। যেমন এখানে এন হচ্ছে যত মাপতে পারে, যত মাপতে পারে, মাপতে পারে, যত মাপতে পারে। আর নিচে হচ্ছে সরি 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 যত মাপতে, এটা হচ্ছে যত মাপতে হবে, যত মাপতে হবে, যত মাপতে হবে, যত মাপতে হবে, হবে। আর নিচে হচ্ছে যত মাপতে পারে, যত মাপতে পারে। সেটা হচ্ছে এন। তো পাল্লা বৃদ্ধির এই সূত্রটা আশা করি তোমরা বুঝতে পারছো। এন হচ্ছে যত গুণ করতে হবে, আলটিমেটলি এটাই কথা, যত গুণ পাল্লা বৃদ্ধি করতে হবে সেইটা। আর এন এর উপরে থাকবে যত এখন মাপতে পারতেছে রোধ, আর নিচে হচ্ছে যত মাপতে আমাদের যত এখন মাপতে হবে, আর নিচে হচ্ছে যত মাপতে এখন পারতেছে। ওকে, ইয়েস, এস ইকুয়াল টু জি ডিভাইডেড বাই n-1। ওকে, চলো চলো এবার ম্যাথ সলভ করতে হবে দ্রুত। এখানে আমরা প্রয়োজনীয় সূত্র দেখে নিচ্ছি, এরপর আমরা হুইটস্টোন ব্রিজ দিয়ে আমরা শেষ করে ফেলবো। হুইটস্টোন ব্রিজ অ্যান্ড হচ্ছে মিটার ব্রিজ। ওকে, ওকে। সো 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 5 ওহম রোধের একটি শান্ট জুড়ে দিয়ে একটি তড়িৎ বর্তনীর সাথে যুক্ত করা হলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এত প্রবাহ পাওয়া গেল, মূল প্রবাহ কত? অর্থাৎ এখানে দেখো কি কি দেয়া আছে ভাইয়া। এখানে দেয়া আছে গ্যালভানোমিটারের রোধ দেয়া আছে এইটা, তারপর 5 ওহমের একটা শান্ট দেয়া আছে, তারপর এখানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এত তড়িৎ প্রবাহিত হয়, মূল প্রবাহ কত? অর্থাৎ আমরা একটা সূত্র জানি, আইজি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই টোটাল। আমার সবই দেয়া আছে, বাট এই আই টোটাল জিনিসটা দেয়া নাই, বুঝতে পারছো? তো এই আই টোটালটা যদি আমরা বের করতে চাই, সো আই টি ইকুয়াল টু, এই জিনিসটা উল্টে যাবে না এই পাশে গেলে, সো আই জি ইন্টু এস প্লাস জি ডিভাইডেড বাই এস। আই জি কত দেয়া আছে বলো তো? আই জি দেয়া আছে 0.42, 0.42 ইন্টু এস প্লাস জি। এস কত? এস কত বলো তো? এস হচ্ছে 100, না, এস 100 না, এস হচ্ছে 5 ওহম, 5 প্লাস জি হচ্ছে 100 ডিভাইডেড বাই 5। ওকে, সো এখানে উপরে থাকতেছে 105 ডিভাইডেড বাই 5, আর এখানে ইন্টু হচ্ছে 0.42। তো 5 দিয়ে যদি আমি 105কে কাটি, তো 5 বিশম যেহেতু 100, তাহলে 5 21 হবে 125। তো 5 21 ইন্টু 0.42, তো 42 ইন্টু 21 যদি করি, সো 2 4, 2 2 4, 4 2 8, সো 2 8, 8 4 4 8, 2.8.82। সো 8.82 হচ্ছে আনসার। সো হ্যান্ড ক্যালকুলেশনটা কি তোমরা বুঝতে পারছো? হুম, ফারজানা তাসলিম, রাইট। ইয়েস, একুশের এ হবে। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটে যাই। ওকে, 100 ওহম একটি গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরোধ প্রতি গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত ওহম রোধের একটি শান্টের দরকার হবে? এই তো পাল্লা বৃদ্ধির ম্যাথ চলে আসছে। আমরা কি দেখছিলাম সূত্রটা বলো তো? কি দেখছিলাম সূত্রটা? কমেন্ট করে জানো, একটু কমেন্টগুলো দেখি তো তোমাদের। কি দেখছিলাম? এস ইকুয়াল টু জি ডিভাইডেড বাই n-1, রাইট? সো এনটা কি? এন হচ্ছে উপরে যত মাপতে হবে, কত মাপতে হবে বলো তো? 10 মাপতে হবে না, 10 অ্যাম্পিয়ার। এখন মাপে কত? এখন মাপে হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। সো মিলি অ্যাম্পিয়ারকে আমরা যদি নিতে চাই,
অ্যাম্পিয়ারে নিতে চাই, 10 ইনভার্স 3 দিয়ে গুণ করতে হবে, 10 কাটা 10 ইনভার্স 3 উপরে গেলে 10 কিউব হয়ে যাবে। সো গ্যালভানোমিটারের রোধ কততে আছে বলো তো? গ্যালভানোমিটারের রোধ আছে 100, 10 কত, 10 কিউব মানে 1000 -1। ওকে, সো আমার এখানে যাচ্ছে হলো 1000 ডিভাইড বাই 999। সো অপশন এই 999-কে তুমি যদি 1000-এর মতোই ধরো, যেহেতু একের ডিফারেন্স, এখানে আসবে হচ্ছে 0.1। সো আমার আনসার হবে ডি। না 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 না, জিরো, আনসার হবে সি, 0.1, 0.1 ওহম। হয়েছে সবার? ইয়েস, 22-এর সি, 22-এর সি। আচ্ছা ভাইয়া, কোয়েশ্চেন সলভ করবো কেমন পারি? বুঝি নাই তোমার কমেন্টটা। আচ্ছা ভাইয়া, আমরা বিগত কত ইয়ার্স কোয়েশ্চেন সলভ করলে কমন পাইতে পারি? আচ্ছা, কত ইয়ার্স এটা আসলে ডিপেন্ড করে। তুমি না জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে বুঝবা যে প্রত্যেক বছরে একই জিনিস কমন আসে। আর জাহাঙ্গীরনগরে যেহেতু তোমার শিফট আসে 4-5টা করে, আবার মেয়েদের আছে এখানে 2-3টা, তো সেক্ষেত্রে তোমার অনেকগুলো করে শিফট আসে। তো এত বছর সলভ করে কি করবো বলো? তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি যে 5-6 বছর সলভ করো, তাহলে মোটামুটি তোমার ভালো মানে কমন পেয়ে যাবা, বুঝছো? হুবহু ম্যাথকে কি কমন পাই বলো? কনসেপ্ট কমন পাবা, সূত্র কমন পাবা, শর্টকাট কমন পাবা, এখান থেকে তোমার খেলে দিতে হবে। বুঝতে পারছো? ওকে, সো কত ইয়ার্স করবা এটা আসলে ডিপেন্ড করবে। যত ইয়ার্স করতে করতে তোমার মধ্যে ফ্লুয়েন্সি না চলে আসতেছে, তত ইয়ার্স করবা। হুম, হ্যাঁ, এন ইকুয়াল যত মাপতে হবে ডিভাইডেড বাই যত মাপতে পারে। ওকে, চলো নেক্সটে যাই। চলো নেক্সটে যাই। নেক্সটে আর কয়টা আছে বলো তো? আচ্ছা, আর দুইটা আছে, এরপর শেষ, ছুটি ছুটি। আচ্ছা, ওয়েস্টার্ন ব্রিজ পড়বো। ওয়েস্টার্ন ব্রিজ কি এখানে পড়বো নাকি এখানে পড়বো বলো? ওয়েস্টার্ন ব্রিজ, ওয়েস্টার্ন ব্রিজ এটা মূলত এমন এক ধরনের বর্তনী যেটার মধ্যে যেটা যদি সাম্যাবস্থায় থাকে, সেক্ষেত্রে আমার এর গ্যালভানোমিটারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। অর্থাৎ এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। গ্যালভানোমিটারটা রাখা হয় যাতে আমরা এখানে তড়িৎ প্রবাহের উপস্থিতিটা বুঝতে পারি। এটা দেখতে কিরকম হয়? এটা দেখতে হয় এরকম। এখানে একটা ব্যাটারি, এখানে এরকম, এখানে এরকম, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, তারপরে এখানে গ্যালভানোমিটার রাখা থাকে কারেন্টের উপস্থিতি বোঝার জন্য, তারপর এখানে আরেকটা রোধ, তারপরে বর্তনী, এখানে থাকে আরেকটা রোধ। এই চারটা জিনিস যদি সাম্যাবস্থায় থাকে, এটা ধরো পি, এটা ধরো কিউ, এটা ধরো আর, এটা ধরো এস, এই চারটা জিনিস যদি সাম্যাবস্থায় থাকে, এখানে তড়িৎ প্রবাহ থাকে না। ওকে, ওকে, সো সাম্যাবস্থায় থাকার শর্ত কি? সাম্যাবস্থায় থাকার শর্ত হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এরকম যদি হয় জিনিসটা, তাহলে এর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তোমার জন্য এটুকু জানলেই এনাফ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হলে গিয়ে সব ভুলেই যাব না, কখনোই বলবা না। যদি তোমার প্রিপারেশন অনেক ভালো থাকে এবং তোমার যদি পরিশ্রম অনেক বেশি করে থাকো, তাহলে ইনশাল্লাহ ভুলবা না। আর হলের মধ্যে কিছু ফ্যাক্টর থাকে যেগুলো আসলে তোমাকে দুর্বল বানিয়ে দিতে পারে। কখনোই প্রশ্ন দেখে ঘাবড়াবা না। আর তুমি যেটাই ভালো ওইটা দিয়েই শুরু করবা। যদি ম্যাথে ভালো হও, দরকার লাগলে তুমি ম্যাথ দিয়ে শুরু করবা, তোমার মধ্যে আলাদা একটা কনফিডেন্স চলে আসবে। তাহলে ভুলবা না, বুঝছো? কিছু কিছু জিনিস আছে যেগুলো পরীক্ষার হলে যদি খেয়াল রাখো, তাহলে কিন্তু মানে তোমার পরীক্ষার হলের যে ভীতি, এটা থাকবে না। তো বেশি বেশি এক্সাম দেওয়াও তার মধ্যে একটা। তারপর একটু পানি নিয়ে যাবা, ঘন ঘন নিঃশ্বাস নেবা, দ্রুত তাড়াতাড়ি একটু নিজেকে প্রিপেয়ার করে ফেলবা, দ্রুত ঢুকবা রুমে, দেন নিজেকে প্রিপেয়ার করে ফেলবা। আর একটা ম্যাথ আছে, একটু করে ফেলি। ওকে, সো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। ওকে, সো হুইটস্টোন ব্রিজের চারটি বাহুতে যথাক্রমে 6, 18, 10 এবং 20 ওহমের রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় যাবে? তো চতুর্থ বাহু, এটাকে 20 ড্যাশ আপাতত আমরা ধরে নিচ্ছি এক্স। তো 6/18 ইকুয়াল টু হবে 10/x। তো 6x ইকুয়াল টু হচ্ছে 180। তো x ইকুয়াল টু হবে 30, 318 না? এক্স ইকুয়াল টু 30, আমার আছে 20। কত মানের রোধ শ্রেণীতে যুক্ত করবো বলো তো? 10 না? 10 ওহম, 10 ওহম। তারপর একটি হুইটস্টোন ব্রিজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাহুতে যতক্ষণ 8, 12, 16 ওহম স্থাপন করা আছে, চতুর্থ বাহুতে কত? চতুর্থ বাহুতে কত করবো দেখো, 8/12 ইকুয়াল টু হবে 16/x। সো 8x ইকুয়াল টু 16 × 12 করে দেখো তো কত আসে? 16 × 12, 6 × 12 হাতে থেকে 1, সো 3, এখানে 6, এখানে 1, তো 2, 3, 6, 9, 192। 192, এটাকে আবার হচ্ছে আমরা 8 দিয়ে ভাগ করব।
তো 8 দিয়ে যদি ভাগ করি, 3 8 দুগুণ 16, এখানে থাকছে 32, 4 8 32, 24 ওহম। এটা হচ্ছে আমাদের 24 ওহম। মনে হচ্ছে কিচ্ছু পারবো না এমন ফিল কেন হচ্ছে? আচ্ছা, এটা সবারই ফিল হয়, বাট ওই তো তোমার কনফিডেন্সটাকে ভালো রাখতে হবে। ওকে, তুমি কনফিডেন্স এই কয়দিনে কনফিডেন্সটা গ্যাদার করতে থাকো। ইনশাআল্লাহ তুমি কখনোই ভাববা না তুমি চান্স পাবে না। তুমি ভাববা পৃথিবীতে যদি কেউ চান্স পায় সেটা হবো আমি। আর সবসময় চান্স পাওয়ার টার্গেট রাখবা না। তুমি চিন্তা করবে আমি টপ করব। টপ করতে এই কয়দিনে আমার যা যা করা লাগে তাই তাই করব। অনেক দিন সময় আছে। এই সময়ের মধ্যে তুমি কিন্তু ভালো একটা পজিশন নিজের করে নিতে পারবা। হুম। খালি তোমার মধ্যে ইচ্ছা শক্তি থাকতে হবে। ইচ্ছা শক্তি থাকলে আল্লাহ তাকে সাহায্য করে। আল্লাহ তাকেই সাহায্য করে যে নিজে চেষ্টা করে। ওকে, একটা আয়াত আছে, সেটা হলো এই আয়াতটা আমি মাঝে মধ্যেই আমার স্টুডেন্টদেরকে বলি। সেটা হলো, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তারপরেরই কিছু এক পরেই আল্লাহ তাআলা বলছেন, অচিরেই আল্লাহ তাদেরকে এই পরিশ্রমের ফলাফলটা দান করবেন। বুঝতে পারতেছ? আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলে বলো তো? মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। এটা আল্লাহ বলছে, আমি বলি নাই। আল্লাহ কি মিথ্যা কথা বলে? পৃথিবীর সবাই মিথ্যা বলতে পারে, কিন্তু আল্লাহ তো মিথ্যা বলে না। তুমি চেষ্টা করো, তুমি নিশ্চয়ই সফল হবা ইনশাল্লাহ। নিশ্চয়ই পারবা। তোমার মধ্যে ইচ্ছা শক্তিটা রাখো। তুমি মনে করো পৃথিবীতে কেউ চান্স না পাইলেও আমি পাবো। জাহাঙ্গীরনগরের একটা সিট আমার, আমার, আমার। এরকম করে তুমি প্রতিজ্ঞা করো। তারপর পরিশ্রম করতে থাকো, ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবা ইনশাআল্লাহ। ওকে, তো এ পর্যন্তই ছিল আজকে। নেক্সটে আরো ইম্পর্টেন্ট কোনো চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, রুটিনগুলো তো তোমরা দেখছোই। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।